সকালবেলায় এখন অনেকে খালি পেটে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বলা হয় তাতে নাকি ওয়েট লস হয়। এটা কি আদৌ সত্যি? এগুলো পুরোটাই জানেন তো মিথ। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘি দিয়ে কফি খাচ্ছেন বা ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে পাতিলেবু আর মধু সহযোগে খাচ্ছেন, তাতে ওয়েট লস হবে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, অনেকে লিখছেন, অনেকে বলছেন, দিস আর অ্যাবসোলিউট মিথ। তার কারণটা হচ্ছে যে ঘিয়ের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যাকে বলি সম্পৃক্ত ফ্যাট। আপনি দেখবেন যে যদি আপনি ঘি ঘরের তাপমাত্রায় রেখে দেন, সেই ঘিটা কিন্তু শক্ত থাকছে। যখনই ওখানে হিটিং টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার দিচ্ছেন, তখন দেখবেন ঘিটা তরলে পরিণত হচ্ছে। অনুরূপভাবে আমি যদি মধু দেখি, সেই মধুর মধ্যে কিন্তু সুক্রোজ রয়েছে। সেই সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। যেরকম চিনিতে সুক্রোজ রয়েছে, সেরকম মধুতেও সুক্রোজ রয়েছে। তাহলে যেতে সুক্রোজ রয়েছে, সেটা দিয়ে আমি কী করে ওয়েট রিডাকশন করব? সুতরাং এইগুলো কিন্তু ওই দীর্ঘদিন মানুষ করে আসছেন বলে একটা ওই ট্রেন্ডস বলে না, সেই ট্রেন্ডসেই কিন্তু এগুলো চলে আসছে, যার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি ভিত্তি নেই। বা এম্পেরিক্যালি একদমই এগুলো সাউন্ডেড নয়। তার মানে আপনি বলছেন যে মধু খেলে ওয়েট লসের কোনো কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনাই নেই, বরঞ্চ ওয়েট গেইন হবে। বরঞ্চ গরম জল এবং পাতিলেবু, এই দুটোর সাথে ওয়েট লসের সম্পর্ক বলতে গেলে, আমাদের তো ওয়েট লস একটা থার্মো রেগুলেশনের উপর ডিপেন্ড করে। ধরুন এখন শীতকাল বা কোনো সময় গরমকাল, তার কিন্তু পুরো যে থার্মো রেগুলেশন প্রসিডিওর বা তার যে মেকানিজমটা কিন্তু চেঞ্জ হয়। শীতকালে দেখবেন আমাদের ভ্যাসো কনস্ট্রিকশনটা বেশি হয়, অর্থাৎ বাইরের ঠান্ডা টেম্পারেচারের জন্য শরীরের মধ্যে যে ফ্যাট যেগুলো রয়েছে, সেগুলো ইনসুলেট করতে সাহায্য করে। তার ফলে কি হয়, শীতকালে দেখবেন ওয়েটের বাড়ার প্রবণতাটাও বেশি হয়। কিন্তু গরমকালে আবার যেহেতু অতিরিক্ত পার্সপিরেশনটা হচ্ছে, যাকে আমরা সেন্সিবল পার্সপিরেশন বলে থাকি, ঘাম হচ্ছে। ঘাম হচ্ছে বলে, সেক্ষেত্রে ওয়েট লসের প্রবণতাটা অনেক বেশি বাড়ে। মধু দিয়ে ওয়েট কমাবো সম্ভব নয়। গরম জল এবং পাতিলেবু হয়তো ওয়ান অফ দ্য কম্পোনেন্টস হতে পারে। আবার অনুরূপভাবে হয়তো আপনার পরের প্রশ্ন আসবে গ্রিন টি। কেউ যদি গ্রিন টির আগে পরে এই পাতিলেবু জল খান বা গ্রিন টি পাতিলেবু দিয়ে খান, জানেন তো যে গ্রিন টি পাতিলেবু দিয়ে খেলে বা গ্রিন টির পরপরই লেবু খেলে স্টোন হবার প্রবণতা থাকে, বলেন গল কি? ব্লাডার স্টোন এবং কিডনি স্টোন। তার কারণটা হচ্ছে যে এই গ্রিন টির এবং পাতিলেবু এগুলো মিলে না কি করে না, অক্সালেট স্টোন তৈরি করে। এই অক্সালেট স্টোন কিন্তু কিডনি স্টোনও হতে পারে, আবার এই অক্সালেট স্টোন অনেক সময়তে কিন্তু আমাদের গল ব্লাডারেও স্টোন করতে পারে। সেই জন্য গ্রিন টি খাবার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে কোনো কিছু খাওয়ার দরকার নেই। গ্রিন টির সঙ্গে কোনো বিস্কিটের প্রয়োজন নেই, এবং গ্রিন টির মধ্যে যে উপকারী এপিগ্যালেটোক্যাটেচিন গ্যালেট বা ক্যাটেচিন থাকে, সেইটা হচ্ছে আমাদের শরীরের যে ফ্রি র্যাডিক্যালগুলো হয়, সেগুলো তৈরি করতে বাধা দেয়। তার ফলে কী হয়, খুব সহজ বাংলা ভাষায় ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার সমস্যা, হাইপারটেনশন এবং ক্যান্সারের মতো অসুখ, এগুলো প্রতিরোধ করতে বা এগুলোকে রোধ করতে অনেকটা বেশি সাহায্য করে গ্রিন টি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে গ্রিন টি প্রচণ্ড গরম জলে ফুটছে, সেই জলের মধ্যে গ্রিন টি দিলাম, তার সঙ্গে প্রচণ্ড দুধ দিলাম এবং চিনি দিলাম, তাহলে কি হবে, গ্রিন টির মধ্যে যে ইম্পর্ট্যান্ট অয়েলসগুলো রয়েছে, সেগুলো ভোলাটাইল হয়ে যাবে, রিটেন করতে পারবো না। আর যেগুলো খারাপ, ওর মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে, ট্যানিন বা কম মাত্রায় ক্যাফিন, সেগুলোকে রিটেন করবে। ফলে কি হবে, আমরা হয়তো লোক দেখানো গ্রিন টি খেলাম, কিন্তু কাজের কাজ শরীরের হবে যে না। কাজের জন্য গ্রিন টি পান করছি, সেটা করা চলবে না। সেই জন্য গ্রিন টি যে কাপে আপনি খাবেন, সঙ্গে সঙ্গে গ্রিন টি খাওয়া হয়ে গেলে সেই কাপেরই 3 কাপ জল খেয়ে ফেলবেন। তাহলে কি হবে, যেগুলো খারাপ পদার্থ রয়েছে শরীর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, এবং গ্রিন টি থেকে যে উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা গ্রিন টিটা পান করছি, সেগুলো আমাদের রিটেন করতে পারবো। আপনি বললেন যে গ্রিন টি খাওয়ার আধ ঘন্টা আগে কিছু খাবো না, পরে কিছু খাবো না। আমরা একদমই, কিন্তু অনেক জায়গায় দেখি বলা হয় যে ভরা পেটেই গ্রিন টি খাওয়া উচিত। একদম, তার মানে এটা সম্পূর্ণ ভুল? একদম সম্পূর্ণ ভুল। মানে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিছু নেই। কারণ ভরা পেটে গ্রিন টি খেলে বলা যায় না সেই খাবারের মধ্যে কোনো রকমভাবে সাইট্রাস বা সেই খাবারের মধ্যে অক্সালেট এগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি গ্রিন টি খেলাম, তাহলে কিন্তু সেটা রিয়াকশন হয়ে গিয়ে কিন্তু অনেক সময়তে গল ব্লাডারে স্টোন হতে পারে। এবং আমরা দেখেছি কোভিড পিরিয়ডে অনেক সময়তে, যখন আমরা বলতাম, আমরা অনেক জায়গাতে অনেক মিডিয়াতে বলেছি যে আপনাদের ইমিউনিটি স্ট্রং করুন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাতারাতি ওভার দ্য নাইট, দিস ইজ নট আ ম্যাজিক। সব পসিবল কিছুর নয়। একটা সময়সীমা আছে। আমি মনে করি আজকে আমার ইমিউনিটি সুইচ টিপে দিলাম, কালকে ইমিউনিটি স্ট্রং হয়ে গেল। আজকেই আমার সুইচ টিপে দিলাম, কালকেই আমি রোগা হয়ে গেলাম।
ইটস ইম্পসিবল, আটারলি ইম্পসিবল। তো সেই জায়গাতে তারা কি করতো, দিনে প্রায় 5-6টা ভাইটামিন, 5-6টা ক্যালসিয়ামের বড়ি কাউকে না জিজ্ঞেস করে খেতে, কারণ তার টিভিতে দেখছে যে ডাক্তারবাবুরা বা ডায়েটিশিয়ানরা ক্যালসিয়াম খেতে বলছেন, ভাইটামিন সি খেতে বলছেন। এতে কিন্তু অনেক মানুষ পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন কেউ গল ব্লাডার স্টোনের শিকার হয়েছে, কারোর কিডনি স্টোন হয়েছে, এই সমস্যা কারো হার্টে ব্লক হয়েছে। সুতরাং কাউকে না পরামর্শ করে ওভার দ্য কাউন্টার নিজের মতো করে আমি একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে নিলাম বা খেয়ে ফেললাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেড। আমরা খালি পেটে খাওয়ার কথা বলছিলাম। অনেক সময় বলা হয় যে চিয়া সিড খালি পেটে যদি খাওয়া যায় তাহলে নাকি ওজন কমে। সকালবেলায় উঠে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন চিয়া সিড, পরের দিন সেটা খাবেন জলের সঙ্গে, তাহলে নাকি ওজন কমবে, ওয়েট লস হবে। এটা কি সত্যি হয়? চিয়া সিডসের না অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, কারণ চিয়া সিডসকে আমরা অ্যাকচুয়ালি বলি সালভিয়া হিসপানিকা, লিডস বা সিডস হিসেবে বলা হয় আর কি। এবং অনেক গবেষণাপত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে সলিউবল ডায়েটারি ফাইবার থাকে, যেটা কি করে আমাদের গ্যাস্ট্রিক এমটিং রেটটাকে বাড়ায়। অর্থাৎ কি হয়, চিয়া সিডস খাবার মোটামুটি 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের বেশি খিদে পায় না। ফলে কি হলো, স্টমাকের মধ্যে একটা তার ট্রানজিট টাইমটা বাড়িয়ে দিল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার দরুন আমাদের যে এক্সট্রা বা অতিরিক্ত ফ্যাটগুলো রইল, সেই ফ্যাটগুলো আমরা দেখবেন একটা খুব সায়েন্সে কথা বলি, একটা গাট ব্রেইন অ্যাক্সিস, অর্থাৎ আমাদের গাট মানে আমাদের বৃহদন্ত, সেখানে কিন্তু আমাদের কোনো ডাইজেশন হয় না। সেইখানে কি করে, এই চিয়া সিডসটা কিন্তু কাজ করে। এবং দেখবেন যে উপকারী ব্যাকটেরিয়া, যাকে আমরা টক দই বলি, যার মধ্যে খুব ভালো প্রোবায়োটিক থাকে, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস বা বিফিডোব্যাকটেরিয়াম বা র্যামনোসাস, যে কোনো স্পিসিসেরই হোক না কেন, সেগুলো ওই চিয়া সিডসের ফাইবারটাকে নিয়ে কাজ করে একটা সিম্বায়োটিক তৈরি করে, এবং যেইটা শরীরের মধ্যে পুরো মেটাবলিজমটা কন্ট্রোল করে। এবং সেই কন্ট্রোলের জন্য কি হয় না, আমাদের ওয়েট কারেকশন বা ওয়েট রিডাকশনটা খুব ভালো হয়। ফলে চিয়া সিডস অবভিয়াসলি খাওয়া ভালো। আবার যদি আমি ডাউন সাইডের দেখে থাকি, তাহলে দেখব যারা ধরুন গ্যাস্ট্রো প্রবলেমে ভুগছেন, যাদের ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে, যাদের ক্রনস ডিজিজ রয়েছে, আলসারেটিভ কোলাইটিস রয়েছে, আমরা অনেক সময়তে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা লো ফুড ম্যাপ বা লো রেসিডিউ ডায়েট প্রেসক্রাইব করেছি, তাদের জন্য কিন্তু চিয়া সিডস নয়। আমি আবারও বললাম যে আমার জন্য কি ডায়েট, সেইটা আমি নিজে ডাক্তারি করে না বিশ্লেষণ করে যদি আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নিই, তাহলে বুঝতে পারবো যে আমার কোনটা ভালো। আজকাল মার্কেটিং কিমিকে না সব কিছু অ্যাভেলেবেল এবং হাতের মুঠোফোন, তার মধ্যে আপনি ক্লিক করছেন একটা ইন্টারনেটের সাইট, আপনি দেখতে পাচ্ছেন এইটা খুব ভালো, ওইটা খুব ভালো, কিন্তু কোনটা ভালো, কতটা ভালো এবং সেই ভালোটা আমার জন্য ভালো কিনা। আজকে আমি কথা বলছি, এই দুজনের কিন্তু মেটাবলিজম রেট আর ডিফারেন্ট, এই দুজনের মধ্যে কিন্তু আমাদের বিএমআই ডিফারেন্ট, আমাদের খাদ্য চাহিদা ডিফারেন্ট, আমাদের মেবি জেন্ডার ডিফারেন্ট। তো আপনার যেটা ক্যালোরি চাহিদা, আমার ক্যালোরি চাহিদা ডিফারেন্ট। তো আমি কিভাবে দুজনের ডায়েটটাকে আমি একটা ইউনিফর্ম করব? সম্ভব নয়। কিন্তু একটা জেনারেলাইজ ভাবে পসিবল, মানে ও খাচ্ছে বলে আমিও খাবো, ও রোগা হচ্ছে বলে আমিও রোগা হব, ওটা। এবং ডায়েট করাটা না একটা সেই সিন্দুকের একটা কি বলবো গয়নার মতো হয়ে গিয়েছে। কেউ নিজের রেজিম কাউকে বলবে না, এটা ওপেন ফোরাম, আস্তে আস্তে তো কাটছে নিশ্চয়ই এই ব্যাপারটা, অ্যান্ড আ পিওর মেডিসিন, আ পিওর মেডিকেল ফিল্ড। তো সেই জায়গাতে আপনি গেছেন, আপনি মানে নিশ্চয়ই আপনি যাবেন, বলবেন, বাড়ির লোককে বলবেন। আমি বলছি না আপনার পাড়া প্রতিবেশীকেও বলতে হবে, কিন্তু বাড়ির লোক যদি আপনার পাশে না থাকে, তাহলে কে আপনাকে বুঝবে? সেটা ডায়েট ফলোই বা কি করে করবেন যদি বাড়ির লোক না জানে? সেই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফলে করে কি লোকে এই মানে ইনহিবিশনগুলো কাটাতে নিজেই তখন একটা ইন্টারনেট সার্চ করে যা পাচ্ছে তাই করে গিয়ে শরীরটা কিন্তু খারাপের দিকে নিয়ে চলে যায়।